যায়। আমাকে সারাদিন বেডে শুয়ে থাকতে হতো। সে ছিল আমার একটা সাহস, আমার একটা শক্তি। জীবন থেকে যে চলে যাওয়া, সে চলে গেছে। আমার জীবনে কোনো পুরুষের কন্ট্রিবিউট নেই, সবই নারী। ফ্যামিলি থেকে খুবই নেগেটিভিটি ছিল, খুবই নেগেটিভ রিভিউ পেয়েছি ফ্যামিলি থেকে, বাট ফ্রেন্ড সার্কেল থেকে পাইনি। বাইরে থেকে বলতে গেলে এখন বাইরে মানুষরা নেগেটিভ পজিটিভ বলবে, সো আমি সবসময় পজিটিভটাকে পিক করার চেষ্টা করি। কিন্তু আপনার ফ্যামিলি থেকে, এটা সত্যি কথা, ফ্যামিলি থেকে আমি কখনো পজিটিভ ভাইবস পাইনি, বাট এখন পাচ্ছি। এখন আমি সেলফ ডিফেন্স নিয়ে কাজ করছি, এখন আমি ফিটনেস নিয়ে কাজ করছি, মানে টোটাল প্রজেক্টে নিয়ে কাজ করছি। সো এখন আমি ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়ে যখন স্বাধীনভাবে কিছু করতে যাবে, আপনার ইভেন এডুকেশনের সাবজেক্টও যখন চুজ করতে যাবে, আপনার ফ্যামিলি থেকে আপনার বাইন্ডিংস আসবে যে না, এই সাবজেক্টে পড়তে হবে। মেয়ে যদি বলে ফ্যাশন ডিজাইনিং এ পড়বো, হয়তো ফ্যামিলি বলবে না, তুমি ডক্টরি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ফ্যাশন ডিজাইনিং এ পড়তে পারবে না। তো দেখা গেছে ঠিক এটা ট্রু যে মেয়ে বলেই এই বাউন্ডারি গুলো এসেছে, বাধাগুলো এসেছে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে খুবই নর্মাল। আমি আমার নানু নানার কাছে বড় হয়েছি, আমরা আব্বুর কাছে বড় হইনি। তো দেখা যেত যে আমার নানু নানা, যেহেতু আমি তাদের কাছে বড় হয়েছি, নানু নানা খুব সাপোর্ট করতো আমাকে। তারা ওল্ড এজের হলেও আমাকে অন্তত, সবাই যদি নেগেটিভ কথা বলতো, তারা আমাকে সাপোর্ট করতো। তো দেখা যায় 2015-তে নানুকে হারিয়ে ফেলি। তো 2015-তে যখন নানুকে হারিয়ে ফেলি, মনে হয় যে আমার ব্যাকবোন ভেঙে যায়। মানে সে ছিল আমার একটা সাহস, আমার একটা শক্তি। আর আমার জীবনে কোনো পুরুষের কন্ট্রিবিউট নেই, সবই নারী, ঠিক আছে? তো সব যেহেতু নারী, তো সে ছিল আমার জীবনের একটা অংশ থেকেও বেশি। তো নানু মারা যাওয়ার পর তখন দেখা যায় যে আমি মানে ফিজিক্যালি বলেন, মেন্টালি বলেন, স্পেশালি ফার্স্টের দিকে মেন্টালি খুব সিক হয়ে পড়ি। আমি খুবই সিক হয়ে পড়ি। তো একটা পর্যায়ে দেখা যায় আমি সবকিছু থেকে ডিটাচ হয়ে যাই। আপনি আমার স্টাডি বলেন, ওয়ার্কআউট বলেন, বক্সিং বলেন, সবকিছু থেকে আমি ডিটাচ হয়ে যাই প্রায় 1 বছরের মতো। তো ওটা বলতে পারেন যে 1 বছর আমি ট্রমার ভিতরে ছিলাম। বাট আমি আমি যে একা স্ট্রাগল করেছি 1 বছর, পাশে কেউ ছিল না আমার। সো 1 বছরে আমার ওয়েট বিগিনিং এ ছিল 66 কি 67, তখন আমার ওয়েট গেইন হয়ে চলে যায় 84, 85-এ। তো এগুলো সম্পূর্ণ ফ্রাস্ট্রেশন থেকে চলে আসা, কারণ আমি সবসময় একটা ডিসিপ্লিন লাইফ লিড করেছি। যখন আমি সব ছেড়ে দিই সে মারা যাওয়ার পরে, তো দেখা গেল যে আমার যখন এত ওয়েট গেইন হয়ে যায়, তখন আমার গাইনোলজিস্ট কিছু প্রবলেম দেখা যায়। তো দেখা গেল এমন একটা স্টেজে আমি চলে গেলাম, আমাকে সারাদিন বেডে শুয়ে থাকতে হতো, মানে আমি দেখতে ফিরতে পারতাম না। আমার গাইনোলজিস্ট এত বাজেভাবে প্রবলেম দেখা দিল। তখন ডক্টর আমাকে বলল যে তুমি যদি বাঁচতে চাও, তুমি তোমার নর্মাল লাইফে ব্যাক করো, আদারওয়াইজ তুমি বাঁচতে পারবে না, তোমার অবস্থা আরো বেশি সিরিয়াস হয়ে যাবে। তখন এটা 1 বছর আমি জাস্ট এইভাবে লাইফ লিড করি। তো তারপরে তখন মনে হলো যে আসলে জীবন থেকে যে চলে যাওয়া, সে চলে গেছে। আমার এখন মনে হয় অ্যাটলিস্ট নিজের জন্য করে আমাকে মুভ অন করতে হবে। দেন তারপর আস্তে আস্তে আবার নর্মাল লাইফে ব্যাক করার চেষ্টা করি। তো ডক্টর আমাকে ওয়েট লুজ করতে বলে। তো আমার এখনো মনে আছে যে আমি 1 মাসে প্রায় 9 কিলো ওয়েট লুজ করেছিলাম। 9 কিলো, মানে তখন মনে হয়েছিল যে না, আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে ব্যাক করতে হবে, আমাকে আবার ফর্মে আসতে হবে। ওই যে ওখান থেকে উঠে আসে, কারণ 1টা বছর আমি পুরো ট্রমার মধ্যেই,
আমি বলতে গেলে ওই একটা রুমের মধ্যেই, তো কোনো 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 ডিসিপ্লিন ছিল না, যা পাচ্ছি খাচ্ছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, যেটা মানে কোনো ওটা 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 বলতে গেলে লাইফলেস হয়ে গিয়েছিলাম আমি। তো তারপর 1 মাসে আমি 9 কিলো ওয়েট লুজ করি। তারপর আস্তে 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 নিজেকে মোটিভ করি যে না, আমি তো এরকম ছিলাম না। নিজের আগের ছবিগুলো তখন দেখতাম, আমাকে নিয়ে যে প্রথম আলোতে লেখা হয়েছিল, এগুলো দেখতাম যে না, আমাকে আস্তে আস্তে ব্যাক করতে হবে, আমি যে মৃত্যুর পথে চলে যাচ্ছি। তো ওই সময়টা খুব টাফ ছিল, খুবই টাফ ছিল। এটা আমি এখনো মানে মনে করলে এখনো আমার ভয় লাগে যে আমি কি সময়গুলো আমি তখন পার করেছি। হ্যাঁ, বাবা তো বাবাই, বাবা মা বাবার উপরে কিছু নেই, কিন্তু ওই যে সাপোর্ট সেটা ধরেন ছোট বোন, মা, তারপর আমার নানু ছিল, আমার যারা বান্ধবী আছে। তো দেখা গেছে অল ওভার সাবজেক্টটা নারী কেন্দ্রিক। তো এজন্যই বললাম যে আমার লাইফে দেখা গেছে যে পুরুষের কন্ট্রিবিউট নেই, সবই নারীদের কন্ট্রিবিউট। বাধা বলতে যেমন আমাকে বলা হয়েছিল বক্সিং করতে পারবো না। প্রথমে আমাকে বলা হয়েছিল হ্যাঁ তুমি বক্সিং করতে পারবা, আমি তোমাকে সাপোর্ট দিব, কিন্তু পরবর্তীতে আমাকে বলা হলো আমি বক্সিং করতে পারবো না, আমি কোনো ডায়েট করতে পারবো না, আমি সবসময় ওয়ার্কআউট করতে পারবো না। তো যখন আসলে আমার মনে হলো যে মানুষটা আমাকে এই ধরনের থ্রেট দিচ্ছে, এটা কিন্তু বলতে গেলে থ্রেট দিচ্ছে, আমি করতে পারবো না, তো আমি তো আসলে পঙ্গু হতে পারবো না। আমি পঙ্গু হয়ে যাওয়ার জন্য বা কারো অধীনে থাকার জন্য আমি পৃথিবীতে আসিনি। আমি নিজে কিছু করবো বা আমার দ্বারা যেন কেউ হেল্প হয়, আমি সেরকম কিছু করবো। সো আমি লিড করেছি। মানে এভাবে এটা 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 এত এই স্যাক্রিফাইস করার কোনো মানে হয় না আসলে। বুলিংস গুলো ছিল যে এগুলো কি করতেছো, কি করতে যাচ্ছ, বা এগুলো কেন করতেছো, হ্যাঁ ভালো তোমাকে নিয়ে ঠিক আছে তোমাকে ফ্রন্টে আনা হচ্ছে, লেখালেখি হচ্ছে ভালো, কিন্তু মানে এটা আসলে ফিউচার নেই, এখানে কোনো ফিউচার নেই, ভালো কিছু করতে হবে, জীবনে সামনে যেতে হবে, বাট এইসব না করলেই ভালো। এটা আসলে মেনে নেওয়ার মতো না, ছিল যে না এটা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে, বাংলাদেশে এটার তেমন কোনো ফিউচার নেই, এছাড়া পড়ালেখা করলে কিছু ভালো কিছু ফিউচার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে, বাট এটার কোনো ফিউচার নেই। আর মেন কথা হচ্ছে এখানে খুব ব্রুটাল ভাবে আপনার ইনজুরি হবে। আচ্ছা, বুলিং এর শিকার সেটা প্রথম দিকে ভালোই হয়েছি, আর মাঝে মাঝে আমি খুব আপসেট হয়ে যেতাম। তো তারপর ভাবলাম যে না, আমি যদি আসলে এইসব নেগেটিভিটি শুনে আপসেট হয়ে যায়, আমি মুভ অন করতে পারবো না। তো দেখা গেছে এটা হবে, এটা আপনাকে বলবেই, রিলেটিভসরা বলবে। আসলে এই বাংলাদেশে এই ব্যাপারগুলো কেউ বলতে চায় না, শেয়ার করতে চায় না। যদি কেউ হ্যারাসমেন্টের শিকারও হয়, স্টিচিং এর শিকারও হয়, রেপেরও ভিকটিম হয়, তো এগুলো আসলে কেউ বলতে চায় না, ভাবে যে বললে হয়তো আমি তার কাছে ছোট হয়ে যাব। বাট আমি যতটুকু শুনেছি পেয়েছি যে হ্যাঁ রাস্তাঘাটে স্টিচিং এর শিকার হতো, তারপর বাসেও এরকম হ্যারাস হয়েছে, এগুলো আমি অনেক শুনেছি, এরকম অনেক মেয়েকে আমি পেয়েছি।